কাব্য প্রচণ্ড বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলের আর কোনোদিনও সুবুদ্ধি ফিরবে না। ওটি টেবিল থেকে ঘুরে এসেও ফাজলামো করার এনার্জিও কোথা থেকে পায় তা কাব্যর বুদ্ধিতেও ধরছে না। কলরবের হাতে স্যালাইনটা প্রায় শেষের পথে। কাব্য কথা না বেরিয়ে সেটা বদলানোর প্রস্তুতি নিতে নিতে ওদের দিকে আর চোখে তাকালো। অভিক আর শান্তর মুখ ততক্ষণে একদম আমসি হয়ে গেছে। দুজনের চোখে মুখে এক আকাশ বিস্ময় আর আতঙ্ক। কলরবদের চেহারা দেখে মনে মনে বেশ মজা পাচ্ছে। ভেতর ভেতর হাসিতে ফেটে পড়ার অবস্থা ওর। অভিক একেবারে কাতর গলার বিছানার পাশে বসে বলল, দোস্ত, তুই আসলেই আমাকে চিনতে পারছিস না? আমি অভিক, তোর জানের বন্ধু। তুই আর আমি মিলে যে যে কলেজ গেটে মেয়ে পটানোর বাজি ধরতাম, মনে নেই? তুই তুই যদিও একদিনও জিততে পারতিস না, কারণ তোর চেয়ে আমি দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম। সেই তুই আমাদের এভাবে ভুলে গেলি? অবিকের এই মিথ্যে শুনে কলরব আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তড়িৎ গতিতে তীক্ষ্ণ চোখে সে প্রতিবাদ করে উঠল, কি বাজে বকছিস তুই? বাজি সবসময় আমি জিততাম। যেই দেখেছিস আমার স্মৃতি চলে গেছে, অমনি সুযোগ বুঝে নিজেকে বড় প্রমাণ করতে বসে গেলিস। বেঈমান কোথাকার! কথাটা মুখ দিয়ে ছুড়ে দিয়ে কলরব নিজের দাঁতে নিজে ঠোঁট চেপে ধরল। ইস, বড্ড বড় গন্ডগোল হয়ে গেছে। আবেগের চোটে নিজের ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছে সে। শান্ত এতক্ষণ আসলেই ভয় ছিল, কিন্তু এখন আর তার চোখ দুটো রাগে কটমট করে উঠল। এক পা এগিয়ে এগিয়ে হিসিয়ে বলল, শালা, আমরা এখানে চিন্তায় মরে যাচ্ছি আর তুই ওটি থেকে বের হয়েই নাটক মারাচ্ছিস। তোকে যে আজ আমি কি করব! কথাটা বলতে বলতে ফাঁসে দাঁড়িয়ে থাকা কাব্যর দিকে চোখ পড়ায়। চট করে চুপ করে গেল শান্ত। যতই হোক, কাব্য তো কলরবের বড় ভাই। অভিক বলল, আমি ভালো করেই বুঝেছিলাম তুই নাটক করছিস। শোন, তোর থতমা আমার চেয়ে সুন্দর হলেও ব্রেনের দিক থেকে কিন্তু আমার বুদ্ধি তোর চেয়ে অনেক বেশি। কলরব বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলল, চুপ থাক শালা, নিজের ডোল নিজে ফেটানো বন্ধ কর। কিন্তু একটা জিনিস তোরা আমায় বুঝিয়ে বলতো, তোদের হঠাৎ কেন মনে হলো যে আমার স্মৃতিশক্তি চলে গেছে? শান্ত এবার একটু শান্ত হয়ে বলল, ওই যে ওটি থেকে বের হওয়ার পর ডাক্তার বলেছিল মাথায় চোট গুরুতর হওয়ায় এমনটা হতে পারে। ডাক্তারের এমন অনুমানের কথা শুনে কলরবের চোখ দুটো উৎসাহে চকচক করে উঠল। সে বেশ আফসোসে সুরে বলল, ডাক্তার আসলেই এমন বলেছিল? এই ঐতিহাসিক তথ্যটা তোরা আমাকে আগে বলবি না? জানলে আমি সত্যিই আর সুখ ভুলে যেতাম, বিশেষ করে আমার ওই হিটলার বাপকে একদম বেমালুম চিনেও অস্বীকার করতাম। কথাটা বলতে বলতেই কলরব হঠাৎ কপালে হাত দিয়ে একটু চোখ বন্ধ করলো, কপাল কুঁচকে বলল, তবে সত্যি বলতে মাথায় একটু একটু কেমন যেন চিনচিন করে ব্যথা হচ্ছে রে। আমার কেন যেন মনে হচ্ছে আমি আসলেই কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। ওকে আর পাত্তা দিল না কেউ। কাব্য কড়া গলায় বলল, তোকে চুপ থাকতে বলেছি না? আল্লাহর দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ করে রাখ, নয়তো মাথায় যতগুলো সেলাই পড়েছে তোর এই অনবরত চিল্লানিতে সব কটা খুলে আসবে। কাব্যর ধমক খেয়ে কলরব একটু সময়ের জন্য থমকে গেল, কিন্তু সেই নীরবতাই স্থায়ী হলো বড় জোর কয়েক সেকেন্ড। কাব্য কেবিনের দরজা খুলে বের হতে যাবে, ঠিক তখনই কলরব আচমকা এক প্রকার চিৎকার করে উঠল। তার সেই আকুল আর্তনাদ শুনে কাব্য দরজায় হাতল ধরা অবস্থাতে থমকে দাঁড়িয়ে গেল। কলরব বিছানায় শুয়ে উত্তেজিত হয়ে বলল, এই কাব্য, আমার চুল কই? তুই আমার চুল কেটেছিস কেন? হ্যাঁ, এই তো, এই সপ্তাহে আমি পুরো 3,000 টাকা খরচ করে চুলের পেছনে ট্রিটমেন্ট করিয়েছি। তোর সাহস হলো কি করে আমার সাধে চুল কাটার? কাব্য বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেটা ওইভাবে মাঝরাতে পাগলের মতো বাইক চালানোর আগে ভাবা উচিত ছিল। ভাগ্যিস মাথাটা আস্ত আছে, তাই চুল নিয়ে বিলাপ করার সুযোগ পাচ্ছিস। কিন্তু চিন্তা করিস না, 1 মাসের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। কলরব এবার প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলল, তাই বলে তুই আমার মাথা পুরো ন্যাড়া করে দিবি? একটু তো রাখতিস অন্তত। তুই ইচ্ছে করে করেছিস, তাই না? আমি সব বুঝি। তোর নিজের মাথায় তো অলরেডি টাক পড়ার উপক্রম হয়েছে, এই জন্য হিংসে আমার এই সর্বনাশটা করলি। কাব্যর এই উদ্ভট যুক্তিতে আর বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। অবিকার শান্ত এতক্ষণ
চুপচাপ এই দৃশ্য দেখছিল। প্লাস্টিকের চেয়ার টেনে বসলো ওরা। অভিক শান্ত করার জন্য বলল, তুই এত চিল্লাইস না তো ভাই, মাথায় আসলেই জোর লাগবে, ব্যথা ব্যথা বাড়বে। কলরবের মন তখনও চুলে আটকে আছে। সেই কপালে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলো, ব্যান্ডেজ খোলার পর আমাকে কেমন লাগবে দেখতে? আমার এই টাক মাথা শ্বশুরের মতোই নিশ্চয়ই। ইয়াক নো, আল্লাহ তুমি আমার সাথে এটা কিভাবে করলে? আরে 1 মিনিট। শান্ত ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি আমার শ্বশুর দেখতে আসেনি আমাকে? না তো, আমরা যখন থেকেছিলাম তখন তো ওনাকে আসতে দেখিনি, আর আমার শাশুড়ি ওনাকেও দেখিনি, আর অন্য কেউ? অভিক বিরক্ত মুখ বাঁকিয়ে বলল, সরাসরি না বল না যে তুই নিজানার কথা জানতে চাইছিস। এতক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে নাটক করছিস কেন? যতটুকু জানি নিজানাও আসেনি। আমরা তো এখানে আসার পর থেকে ওর বাড়ির কাউকেই দেখিনি। বন্ধুর মুখে কথাটা শুনে কলরব মুহূর্তের মধ্যে থতমত খেয়ে গেল। হ্যাঁ, সে আসলে নিজানার কথাই ভাবছিল। এত বড় একটা ঝড় বয়ে গেল তার উপর দিয়ে, আর নিজানা একবারের জন্য তাকে দেখতে এলো না। কেন যেন একটা তীব্র অভিমান আর প্রচণ্ড রাগ এসে জমা হলো কলরবের বুকে। সে কাল রাতে মরতে বসেছিল, আর মেয়েটা তখন দিব্যি হাসছিল। যদি সে সত্যি কাল রাতে মরে যেত, এতক্ষণে নিশ্চয়ই তাকে কবর টবর দেওয়া হয়ে যেত, আর নিজানা হয়তো এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচত। একেবারের জন্য দেখতে আসলো না। আসবেই বা কেন? ও তো আর তাকে ভালোবাসে না, ঘৃণা করে। আর অপছন্দের মানুষের বড় কোনো ক্ষতি হলে তো লোকে খুশি হওয়ারই কথা। কলরব চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল। গলার স্বর কিছুটা শক্ত করে বলল, তোরা এক কাজ কর, ইরাকে একটা কল করে বল ও যেন আমাকে হাসপাতালে দেখতে আসে। আর শোন, আমার এই মুমূর্ষ অবস্থার কয়েকটা সুন্দর সুন্দর ছবি দেখে ছবি তো ফোন দিয়ে ফেসবুকে ইমোশনাল ক্যাপশন দিয়ে পোস্ট করতে হবে। অবশ্য মাথা থেকে ব্যান্ডেজ খোলার পরে ছবি আর পোস্ট করতে পারবো না, তাহলে মেয়েরা আনফলো করে দিবিস। অবিকাশ শান্ত দুজনেই শব্দ করে হেসে উঠল। কলরব তখনও চোখ বন্ধ করেই রইল। মেজাজটা ক্রমশ খারাপ হচ্ছে তার। এভাবে আর কতদিন এই হাসপাতালে সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে থাকতে হবে, ভাবতেই কেমন দম বন্ধ লাগছে। আর সব কিছুর উপর আবারও যখনই নিজের স্বাদের চুলগুলোর কথা মাথায় আসছে, বুকটা যেন দপ করে উঠছে তার। কি করবে সে এখন? সামনে চেয়ারে শক্ত করে বাঁধা নকিবের মধ্যে কোনো প্রকার ভাবান্তর দেখা গেল না। এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, তার সমস্ত পরিকল্পনা বেঁচতে গেল। অথচ সে অত্যন্ত নির্লিপ্ত মুখে বসে আছে। কিছুক্ষণ আগে ঘরে এসে প্রবেশ করেছে দিব্য তালুকদার। ভোরের আবছা আলোয় চেয়ারে বাঁধা লোকটার দিকে তাকিয়ে নিজের চোখ দুটোকে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আয়নার সামনে দাঁড়ালে মানুষ যেভাবে নিজেকে দেখে, ঠিক হুবহু এক অবয়ব বসে আছে সামনে। দিব্য অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? নকিব ঠোঁট বাঁকিয়ে বলল, জানি না। আমি তোমার আসল নাম জিজ্ঞেস করেছি। দিব্যর গলাস্বর কিছুটা চড়ল। নকিবের মুখে সেই একই তাচ্ছিল্যের হাসি। আমার আসল নকল যাই বলো না কেন, সবটাই ওই একটাই। আমার ক্ষতি কেন করতে চাইছো? কি শত্রুতা তোমার সাথে আমার? সবই টাকার খেলা ভাই, টাকার জন্য করছি। তোমার পেছনে কে আছে? তোমার বসকে? চরম বিরক্তিতে দমকে উঠল নকিব। এই একদম চুপ। আমার একটাও ফালতু প্রশ্ন করবি না আমাকে। আমি প্রশ্নের উত্তর দিতে একদম পছন্দ করি না। ধরে ফেলেছিস তো আমাকে, ব্যাস পারলে এখানেই মেরে ফুটে দে। পুলিশের হাতে দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। পুলিশ আমাকে 24 ঘন্টাও আটকে রাখতে পারবে না। দীর্ঘশ্বাস ফেললো নমনী। কায়েফ এগিয়ে এসে দিব্যর কাঁধে হাত রেখে বলল, ভাই, একে এখানে রেখে কথা বাড়িয়ে লাভ নেই। একে বরং সোজা পুলিশের হাতে তুলে দাও। থানা হেফাজতে নিয়ে 3rd ডিগ্রি দিলে মুখ দিয়ে সব সত্যি গড়গড় করে বের হবে। আমি বরং এখন একটু হাসপাতালের দিকে যাচ্ছি। কাব্যবাই একটু আগে মেসেজ দিয়ে জানালো কলরবের নাকি জ্ঞান ফিরেছে, ওকে একবার দেখে আসি। কায়েফের কথায় যাওয়ার কথা শুনতেই নকিবের চোখ দুটি হিংস্র পশুর মতো চকচক করে উঠল। সে অত্যন্ত ক্ষীণ গলায় বলে উঠল, পরের বার তোকে দেখতে আমি নিজে হাসপাতালে যাব রে খোকা, তবে কোনো কেবিনে নয়, সোজা মর্গে। শালা কলিকালের মির্জাফর কোথাকার। কায়েব দরজার দিকে পা বাড়িয়ে থমকে দাঁড়ালো। ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই নিজে কোনো সিরাজউদ্দৌলা নস যে তোর সাথে মির্জাফরের গল্প আসবে।
হোলিতে একটা সস্তা গুন্ডা মাস্তান। নকিব চেয়ারে বাঁধা অবস্থাতে শরীরটা ঝাঁকিয়ে গর্জে উঠল, এই গুন্ডা কাকে বলছিস? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। 2 দিনের বৈরাগী কোথাকার। কায়েফ আর রাগ করল না, বরং দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তো তুই নিজের ঘরে মা বোন বলে কেউ নেই, তাই না? থাকলে অন্তত মানুষের প্রতি একটু দয়া মায়া থাকতো, ঠিকঠাক শিক্ষা থাকতো। এই জন্যই তুই সমাজ ও পরিবারের বাইরে এক আস্ত অমানুষ তৈরি হয়েছিস। দাঁত বের করে ফুঁইছে শিখে এক হাসি হাসলো নকিব। না, নেই। তোর তো অনেক আছে, ভাবছি তোর থেকে ধার নেব। তোর একটা বোন আছে না দেখছিলাম? ভাবিগুলোও জোশ, বিশেষ করে সামনেরটা। আর সেই হাসির ড্রেসটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগে দিব্য শক্তপোক্ত একখানা হাতের প্রচণ্ড ঘুষি এসে পড়ল নকিবের গালে। সেই আঘাতে নকিবের মুখটা একদিকে চমকে গেল, ঠোঁটের কোণ ফেটে ফিনিকের রক্ত ছুটে এলো। দিব্য এগিয়ে গিয়ে নকিবের শার্টের কলারটা 2 হাতে শক্ত করে মুচড়ে ধরল, দাঁতে দাঁত পিষে চল শক্ত করে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর বসকে? মার খাওয়ার পরও নকিবের গালে যেন বিন্দুমাত্র লাগলো না। সে নিজের মুখের রক্তটুকু থুতু করে মেঝেতে ফেলে উল্টো দিক বুকে একটা চোখ টিপ দিল। তারপর অত্যন্ত তাচ্ছিল্যের গলায় বলল, আমার বস আমি নিজেই রে ভাই। নকিব নওরোজ কারো কথাই চলে না। এই দুনিয়ায় না আছে আমার কিছু পাওয়ার আর না আছে কিছু হারানোর ভয়। তোদের মতো মা বাবা ভাই বোন বউ কিংবা ফুটফুটে বাচ্চা কিছুই নেই আমার। আমি একা, এই দুনিয়ায় বরাবরই আমি একা। থাকার মধ্যে কেবলই একটা প্রাণ আছে, তাও আমি ওটার পরোয়া করি না। নিজের প্রয়োজনে আমি যেমন হাসি মুখে কারো জান নিতে পারি, তেমনি কোনো ক্ষোভ ছাড়া নিজের জানটা বিলিয়েও দিতে পারি। তাই তোদের যা খুশি করে নে আমার সাথে, তবে শুধু একটা কথা মনে রাখিস, কোনোভাবে যদি আমি একবার এই বাঁধন ছিঁড়ে ছাড়া পাই, তবে এর প্রতিটা গায়ের হিসেব আমি একদম উসুল করে ছাড়ব। আমি তোদের সাথে কোনো শত্রুতা করতে আসিনি, তোরাই নিজেরা জেসে এই খেলাটা শুরু করেছিস। ঠিক তখনই থমথমে বাতাস কাঁপিয়ে দরজার ওপাশ থেকে একটা অতি সেনা গুম জড়ানো ছোট্ট কণ্ঠস্বর ভেসে এলো, মাম্মা তোমরা এখানে কি করছো? দরজায় চোখ পড়তে ঘরের সবার বুকটা দপ করে উঠল। সেখানে ডুলতে ডুলতে এসে দাঁড়িয়ে আছে ছোট্ট দিয়া। দিব্য এক ঝটকায় নকিবের গলার ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু সে চাইলেও দিয়ার দৃষ্টি থেকে চেয়ারে বাঁধা নকিবকে আড়াল করতে পারল না। উপায় না দেখে সে নিজেই দিয়ার সামনে নিজের চড়া ফিট দিয়ে আড়াল করে ঘুরে দাঁড়ালো। কিন্তু দিয়াকে আটকে রাখা গেল না। সে বাবার পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে ছুটে গিয়ে সোজা নকিবের সামনে গিয়ে দাঁড়ালো। চেহারা আষ্টে ফিষ্টে বাঁধা, অবিকল, তার পাপ্পার মতো দেখতে লোকটাকে দেখে সে অত্যন্ত বিস্মিত আর ব্যথিত গলায় বলে উঠল, মাম্মা তোমরা ওকে এভাবে দড়ি দিয়ে কেন বেঁধে রেখেছো? ইস, ও তো অনেক ব্যথা পেয়েছে, দেখো মাম্মা, ওর ঠোঁট দিয়ে কেমন রক্ত বের হচ্ছে। নবনী নিজের ভেতরের অস্থিরতাটুকু জোর করে চেপে রেখে দিয়াকে শান্ত করার সুরে বলল, উনি অনেক বড় একটা দুষ্টুমি করেছেন তো সোনা, তাই মাম্মা আর তোমার পাপ্পা মিলে ওনাকে একটু পানিশমেন্ট দিচ্ছে। দিয়া নকিবের রক্তাক্ত ঠোঁট আর গালের দিকে তাকিয়ে বড্ড মায়ায় পড়ে গেল। সে তার ছোট্ট নরম হাতটা আলতো করে ছোঁয়ালো নকিবের গালে। অবুঝ গলায় বলল, মাম্মা ও তো এখন গুড বয় হয়ে গেছে, ও এখনই সবাইকে সরি বলে দেবে। ওকে প্লিজ খুলে দাও না মাম্মা। দেখো ও আমার পাপ্পা তো দেখতে একদম সেম সেম। আচ্ছা তুমি কে বলো তো? কাল মাঝরাতে যখন দিয়া তার পাপ্পার আচমকা বদলে যাওয়া আচরণ নিয়ে বারবার নবনীর কাছে নালিশ করছিল, তখনই নবনী ওকে অনেক বুঝিয়েছিল যে এই লোকটা আসলে তার পাপ্পা নয়। তবুও বাচ্চা মন তো, অবিকল বাবার মতো প্রতিচ্ছবি দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারছে না। নকিব দিয়ার সেই হাতের ছোঁয়া পেয়ে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পাথুরে ঠোঁটের কোনো অত্যন্ত মৃদু এক সিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। সে খুব নিচু গলায় বলল, আমি তোমার চাচ্ছু হই। দিয়া নিজের বড় বড় চোখ দুটো আরও ছোট ছোট করে সন্ধিয়ান গলায় বলল, চাচ্ছু তুমি তো খুব দুষ্টু, অনেক পচা। চাচ্ছু তো মজার হয়, অনেক আদর করে, যেমন বড় চাচ্ছু, ছোট চাচ্ছু, কায়েফ আঙ্কেল। তাও তোমাকে আমি আর পানিশমেন্ট দিতে চাই না। মাম্মা খুলে দাও না ওকে প্লিজ। তুমি এখন সবাইকে সরি বলবে তো? নকিব অত্যন্ত ঠান্ডা নিষ্প্রিয় গলায় বলল, আমি কোনো সাধারণ দুষ্টু মানুষ নই, আমি একটা আস্ত শয়তান। দিব্য নবনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নবনী, দিয়াকে এখনই এখান থেকে নিয়ে নিজের ঘরে যাও।
আমি একটু পরেই আসছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশও এই বাড়িতে এসে পৌঁছাবে। পাপ্পাকে দেখে দিয়ার গোলগাল চোখ মুখ এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠল। সে আনন্দিত হয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু নবনী তাকে আর সেই সুযোগ দিল না। লোকটার হিংস্র সান্নিধ্য থেকে মেয়েকে আড়াল করতে সে জোর করেই দিয়াকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দিব্য যখন নিজের শোবার ঘরে ফিরে এলো, ততক্ষণে সকালের নরম রোদ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। দিয়া তখন বিছানা ছেড়ে ড্রয়িং রুমের সোফাটায় এসে একদম মুখ ফুলিয়ে গম্ভীর হয়ে বসে আছে। দিব্য ভেতরে আসতে নবনী তাকে দিয়ার দিকে ইশারা করে ঠোঁট টিপে একটু হাসল। মেয়ের এই মিষ্টি অভিমানের কারণটা দিব্যর বুঝতে বাকি রইল না। সে দীর্ঘায় এগিয়ে এসে সোফার সামনে দিয়ার মুখোমুখি মেঝেতে হাঁটু মুড়ে বসলো, অত্যন্ত আদুরে আর নরম গলায় বলল, দিয়া সোনা, দেখো তোমার পাপা এসেছে। পাপাকে একটা শক্ত করে হাঁক করবে না সোনা? দিয়া এক জটকে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ছোট্ট বুকের ওপর দুটো হাত শক্ত করে বেঁধে অভিমানের পাহাড় জমিয়ে মুখ ফুলিয়ে বসে রইল সে। দিব্য এবার নিজে দুই হাত দিয়ে নিজের দুটো কান ধরল, একদম অপরাধীর মতো মুখ করে বলল, এই দেখো পাপ্পা একদম কান ধরে নিয়েছে। আই এম রিয়েলি সরি সোনা, প্লিজ পাপ্পাকে এবার ক্ষমা করে দাও। দিয়ে মুখটা সামান্য ঘুরিয়ে বাবার দিকে চাইল। তার চোখের কোণায় তখনও ক্ষোভের আভাস। সে নালিশের সুরে বলল, পাপ্পা তুমি আমার বড্ড দেরি করেছ। একে তো তুমি প্রমিস করে আমার জন্য বড় ডল আনুনি, তারপর বাড়িতে এসে আমাকে এতক্ষণ একটা সরি পর্যন্ত বলনি, আমাকে রেখেই কোল তুলনি, একটু আদরও করনি। তুমি আসলেই অনেক পচা হয়ে গেছো। আর কখনো এমন হবে না, প্রমিস। আজকে তোমাকে এই শহরের সবচেয়ে বড় ডলটা এনে দেবো, কেমন? এবার তো অন্তত মাফ করে দাও প্লিজ। দিয়ার কোমল মনটা এবার একটু নরম হলো। সে তার ডাগর চোখ দুটো নামিয়ে বেশ বিচারকের ভঙ্গিতে বলল, এত সহজে হবে না, তাহলে কান ধরে উঠবস করো। পাশে দাঁড়িয়ে থাকা নবনী শব্দ করে হেসে ফেলল। দিব্য আজ মেয়ের এই কঠিন আদেশ অমান্য করার কোনো চেষ্টাই করল না। সে দুই হাতে কান ধরে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর নবনী সে হাস্যোজ্জ্বল রূপসী মুখের পানে চেয়ে কৃত্রিম রাগে চোখ রাঙালো, যার অর্থ তুমি হাসছো। মনে রেখো, এর শোধ কিন্তু আমি পরে তুলব। নবনী অবশ্য বরে সেই চোখ রাঙানোকে বিন্দুমাত্র পাত্তা দিল না। উল্টো মুচকি হেসে উপভোগ করতে লাগলো দৃশ্যটা। দিয়ার কড়া নজরদারিতে গুনে গুনে পুরো 10 বার কান ধরে উঠবস শেষ করতে দিয়ে নিজের দুটো ছোট্ট হাত বাড়িয়ে দিল। এক লাফে সে ঝাঁপিয়ে পড়লো বাবার চড়া কোলে। দিব্য এক বুক স্বস্তি আর গভীর ভালোবাসায় মেয়েকে নিজের বুকের সাথে লেপ্টে ধরলে। এতক্ষণে সব ক্লান্তি আর আতঙ্ক যেন এই এক ছোঁয়ায় কর্পূরের মতো উবে গেল। সে দিয়ার নরম গাল, কপাল আর ললাটে সর্বত্র ঘন ঘন চুমু আর আদুরি স্পর্শ বরিয়ে দিতে লাগলো। বাবার সেই চেনা আদরের সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। এক পাশে দাঁড়িয়ে নবনী এক অদ্ভুত প্রশান্তি আর মুগ্ধ চোখে চেয়ে রইল তার জীবনের এই শ্রেষ্ঠ প্রিয় দুটো মানুষের দিকে। এই কাব্য আমার বড্ড খিদে পেয়েছে। কায়েব ওকে একটু ডাক না ভাই, আমার সত্যি ভীষণ খিদে পেয়েছে। বল যে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ডাক ওকে। কোথায় গিয়ে মরেছ? সবেমাত্র এসে বসেছে কায়েব। প্রচণ্ড বিরক্ত চোখে কলরবের দিকে তাকালো সে বাড়ির বাকি সবাই এসে দেখা করে চলে গেছে একটু আগে। আপাতত কেবিনে অনন্ত শান্ত আর অভিকের সাথে সে বসে আছে, যদিও কাব্য ওদের এই ঘর থেকে বের হয়ে যেতে কড়া নির্দেশ দিয়ে গিয়েছিল। কারণ জ্ঞান ফেরার পর থেকে কলরব অনবরত কথা বলে চলেছে। মাথায় এত বড় একটা চোট নিয়ে ওর নিজের একটু ভয় পাওয়া উচিত, অথচ এই ছেলেকে কোনোভাবেই শান্ত রাখা যাচ্ছে না। সে আসলে অযথা বকবক করে চলেছে। তবে এই মুহূর্তে তার সবচেয়ে বেশি চিন্তা নিজের স্বাদের চুলগুলো নিয়ে, যা ইতিমধ্যে সে কয়েকবার বলে ফেলেছে। কায়েবকে অবশ্য আর কষ্ট করে কাব্যকে ডাকতে হলো না। তার আগে দরজার উপাস থেকে কাব্য নিজে এসে কেবিনে প্রবেশ করলো। তার মেজাজ এখন সপ্তম আকাশে চড়ে আছে। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। ভেবেছিল ভোরবেলা সব শুকিয়ে একটু ঘুমাবে, তাও আর কপালে জুটো না। ঘুম তো দূরের দিকে। বাড়ি যাওয়ার আগে আরেকটা নতুন আপদ এসে হাজির, সিরিয়াস পেশেন্ট। কাব্য বিরক্ত মুখে কেবিনে ঢুকতে ঢুকতে শান্তদের দিকে তাকিয়ে বলল, তোদের না একটু আগে বললাম এখান থেকে চলে যেতে? রুগীর সামনে এভাবে ভিড় করে আছিস কেন? কলরব অত্যন্ত কাতর গলায় ডাকলো। কাব্য, কি? আমার না প্রচণ্ড খিদে পেয়েছে ভাই। আমার এই মুহূর্তে গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করছে।
কাব্য একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে আপাতত স্যালাইনের ফার্নিচার কিচ্ছু দেওয়া সম্ভব না। দুপুরের পর বড় জোর হালকা কিছু তরল দেওয়া যেতে পারে, তাও খিচুড়ি তো কখনোই না। এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ চোখ বন্ধ করে একটা ঘুম দে ভাই। তুই আমার বিশ্বাস কর, আমি এবার মাথায় চোট পেয়ে নয়, না খেতে পেরে নির্ঘাত মরে যাব। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও পুরো 2 বেলা কিচ্ছু খাইনি। বিশ্বাস না হলেও ওই অনন্তকে জিজ্ঞেস করে। শুধু সিগারেট খেয়েছিলাম, তাও মাত্র 2টো। কাব্যর ব্রু দুটো কুচকে এক হয়ে গেল। তুই আজকাল সিগারেটও খাস? আর কোনো কুকর্ম করতে তোর বাকি আছে শুনি, নাকি জীবনের সব কয়টা কোটা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছিস? কলরব নিজের বালিশে মাথাটা সামান্য উঁচিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তুই একটা খুন করা বাকি আছে, শুধু একটা খুন করা বাকি আছে, আর সেই অপূর্ণ ইচ্ছাটা তোকে দিয়েই পূরণ করব। আমাকে শুধু একবার সুস্থ হয়ে এই বিছানা থেকে নামতে দে খালি। আমার এই অবশ শরীরের উপর তোর প্রতিটা অত্যাচারের চরম মূল্য দিতে হবে তোকে। আচমকা কেবিনের দরজা আলতো করে ঠেলে ভেতরে ঢুকলো নিজানা, কিন্তু ভেতরে একসাথে এতগুলো মানুষের ভিড় দেখে সে দরজার মুখেই কিছুটা থমকে গেল তার পায়ের গতি। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি মেয়েটার। সকাল সকালে হন্তদন্ত হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিল, কিন্তু নওয়াজ চৌধুরী ও আন্তাসা ছাড়া একা একা তো আর আসা সম্ভব ছিল না। তাই ওনাদের তৈরি হওয়ার অপেক্ষাতেই মূলত এতখানি দেরি হয়ে গেল। নিজানা একরাশ জড়তা নিয়ে দরজার এক কোণে চুপচাপ জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো অবাধ্যের মতো বিছানায় শুয়ে থাকা কলরবকে খুঁজছিল। ঠিক তখনই নিজানার পেছন থেকে নওয়াজ চৌধুরীকে কেবিনে প্রবেশ করতে দেখে কাব্য বিনীতভাবে এগিয়ে গেল। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছেন আপনি? নওয়াজ চৌধুরী অত্যন্ত গম্ভীর ও ধীর স্থির মুখে সালামের জবাব দিলেন। তারপর ভারী কদমে কেবিনের ভিতরে প্রবেশ করলেন। নওয়াজ চৌধুরীর সেনা কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই ওদিকে বিছানায় শুয়ে থাকা কলরব এক মুহূর্তে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। মনে হলো সে যেন একেবারে অবচেতন, গভীর কোমায় তলিয়ে থাকা কোনো রোগী। তার এই গিরগিটির মতো রং বদলানো আর নিখুঁত অভিনয়ের কায়দা দেখে এক কোণে থাকা কাইফ নিজের ঠোঁট টিপে হাসতে লাগলো। তার হাতে তখনও মোবাইল ফোনটা ধরা। নওয়াজ চৌধুরীকে জায়গা করে দিতে অবিক, শান্ত আর অনন্তরা একে একে নিঃশব্দে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল। আন্তাসা কিছুটা চিন্তিত মুখে কাব্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন আছে? কাব্য আশ্বস্ত করে মাথা নেড়ে বলল, আগের চেয়ে এখন অনেকটাই ভালো ফুপি, আলহামদুলিল্লাহ, ভয়ের কিছু নেই। আপনারা বসুন, কথা বলুন, আমি একটু আসছি, একটু বাসায় গিয়ে ফ্রেশ হওয়া দরকার। কাব্য কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। দরজার মুখে নিজানাকে দেখে ওভাবে পাথরের মতো থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে যাওয়ার আগে নিচু স্বরে অভয় দিয়ে বলল, এত চিন্তার কিছু নেই রে, ভেতরে যা, ও ঠিক আছে। কাব্য করিডোরে চলে গেল। নিজানা তখন এক বুক দ্বিধার জড়তা নিয়ে ধীর পায়ে কেবিনের ভেতরে কয়েক কদম এগিয়ে এলো। নওয়াজ চৌধুরী এগিয়ে গিয়ে কলরবের বিছানার পাশের খালি চেয়ারটায় বসলেন। কলরবের জ্ঞান আছে বুঝতে পেরে তিনি ডাকলেন, কলরব, শুনতে পাচ্ছ আমার কথা? সোজা হয়ে বসা নওয়াজ চৌধুরীর ডাক শুনে কলরব মনে মনে বেশ বিরক্ত হলো। তবে এই লোকটা অনন্তত তার ফুফি অলেখার মতো অতটা তপ্ত বা কড়া মেজাজের নয়। স্বভাবটা বেশ মার্জিত। তাই অনিচ্ছা সত্ত্বেও কলরব খুব ধীরে ধীরে, যেন বড্ড কষ্ট হচ্ছে এমন একটা ভাব করে চোখ মেলল। অত্যন্ত দুর্বল ও মৃদু গলায় বলল, জি, আসসালামু আলাইকুম ফুফা। নওয়াজ চৌধুরী ভদ্রতার সাথে সালামের জবাব দিলেন। এর মধ্যেই মাঝে আন্তাসা এগিয়ে গিয়ে কলরবের মাথার কাছে বসলেন। কায়েফও আর সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করল না। সেও আলতো পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। কায়েফকে চলে যেতে দেখে কলরবের মনে মনে ইচ্ছা করলো এক চিৎকার দিয়ে ওকে আটকে রাখতে। এই চরম অস্বস্তিকর নাটকের মঞ্চে তাকে এভাবে একা ফেলে সবাই কোন সাহসে কেটে পড়ছে তা ভেবে তার মেজাজটা ছুটতে লাগলো। আন্তাসা কলরবের ব্যান্ডেজ করা মাথায় একপাশে আলতো করে হাত বুলিয়ে অত্যন্ত মায়াবী গলায় বললেন, মাথায় কোনো সমস্যা হচ্ছে না তো আব্বু? জি না পুপি, এখন ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, ভাগ্য সত্যিই বড্ড ভালো যে আল্লাহ সহায় ছিলেন। এত বড় অ্যাক্সিডেন্ট ভাবা যায় না।
কলরব কৃত্রিমভাবে ঠোঁট দুটো সামান্য প্রসারিত করে জোরপূর্বক একটু হাসার চেষ্টা করলো। তবে এতক্ষণে পুরো কথোপকথনের মাঝে সে কিন্তু একেবারের জন্য নিজানার দিকে চোখ তুলে তাকায়নি। মেয়েটার উপস্থিতি সে লক্ষ্যই করেনি, অথচ নিজানা দরজার এক কোণে দাঁড়িয়ে নিখুঁতভাবে দেখছিল তাকে। সেই এলোমেলো চুলে ভরা কলরবের সাথে আজকের এই ব্যান্ডেজ জড়ানো অসহায় কলরবের রূপটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল ওর চোখে। কাল দুপুর থেকেই সামান্য দৃশ্যটুকু দেখার জন্যই তো তার অবুঝ মনটা অস্থির চটপট করছিল। আজ চোখের সামনে ওকে জ্যান্ত সুস্থ দেখে বুকের ভেতর শান্ত হলে একটা স্বস্তি নেমে এলো তার মনে। নিজানা চোখের কোণে জমে ওঠা এক ফোঁটা নোনা জল সবার অলক্ষ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। আন্তাসা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দরজার কাছে নিজানাকে দেখতে পেয়ে ডাকলেন, নিজানা, তুই এইখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, কলরবের কাছে এসে বস। হাসপাতালে আসার জন্য তো সকাল থেকে তুই সবচেয়ে বেশি অস্থির হচ্ছিস। এমনকি কাল রাতেও তো এখান থেকে কোনোভাবেই বাসায় যেতে চাইছিলি না। মায়ের এই আসমকি ফাঁস করে দেওয়া সত্যটুকু শুনে নিজানা যেন লজ্জায় আর আড়ষ্টতায় এক নিমিষে সে মাটির সাথে মিশে গেল। ওইদিকে বিছানায় শুয়ে থাকা কলরবের বন্ধ হতে যাওয়া চোখ দুটো চট করে আবার পুরোপুরি খুলে গেল। কলরব ব্যান্ডেজ জড়ানো মাথা অনেকটা কষ্টে সামান্য ঘুরিয়ে দরজার দিকে তাকালো। সেখানে নিজানা তখনও নত মস্তকে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করে আন্তাসা আর নওয়াজ চৌধুরী কেবিন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালেন। যাওয়ার সময় নিজানার পিঠে আলতো হাত রেখে আন্তাসা বললেন, তুই ওর সাথে কথা বলে আয়, আমরা আছি, একসাথে বাড়ি ফিরব। নিজানা কোনো শব্দ না করে কেবল মাথা নাড়ল। এই মুহূর্তে তার বুকের ভেতরটা দরপড় করে কাঁপছে। ও কি বলবে, কিভাবে কথা শুরু করবে, কিছুই মাথা খাটানো যাচ্ছে না। কাল রাত থেকে জমে থাকা সবটুকুই ব্যাকুলতা চাপিয়ে আজকে কেন যেন বড্ড লজ্জার আড়ষ্টতে এসে বর করেছে তার উপর। হালকা চোখ তুলতে দেখলো কলরব তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু নিজানা তাকাইতেই কলরব চট করে চোখ সরিয়ে অন্যদিকে ফিরিয়ে নিল। অত্যন্ত উদাসীন গলায় বলল, কারো যদি এখানে কিছু বলার না থাকে তবে সে সসম্মানে বাইরে বেরিয়ে যেতে পারে, দরজা ওইদিকেই খোলা আছে। আমার ক্লান্তি লাগছে, আমি এখন ঘুমাবো। নিজানা চকিত চোখে তাকালো তার দিকে। ছেলেটার রুক্ষ কণ্ঠটা বুকে গিয়ে বিঁধল। দীর্ঘ এগিয়ে গেল, তারপর কলরবের বিছানার পাশে রাখা খালি চেয়ারটায় সশব্দে বসলো। নিজের ভেতরের উদ্গ্রীব ভাবটা আড়াল করতে উল্টো খোঁচা দিয়ে বলল, মরতে চাইলে তো দুনিয়ায় আরও অনেক সহজ উপায় ছিল। এই মাঝরাতে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করাটা কি একটু বেশিই কষ্টকর হয়ে গেল না? আর এত কষ্ট করে কাজ তো কিছুই হইল না। কলরব এবার পুরো চোখ ঘুরিয়ে তীক্ষ্ণ নজরে চাইল। ঠোঁটর কোণে এক সেলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, তুই যে মনে মনে আমার মরার অপেক্ষা করছিলি তা আমি খুব ভালো করেই জানি। এই জন্য তো মৃত্যুর একদম অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েও আবার ফিরে এসেছি তোর মতো মানুষদের একটা চরম সারপ্রাইজ দিতে। তুমি এক আস্ত সব জানতা, তাই না? অবশ্যই, অন্তত তোর চেয়ে তো বেশিই জানি। কচু জানো তুমি। নিজানা রাগ দেখানোর চেষ্টা করলো, তার কণ্ঠস্বর বুঝে এলো। এরপর বেশ কিছুক্ষণ কেবিনের ভিতর এক জমাট নীরবতা নেমে এলো। অনেক কথা, অনেক জমাট অভিমান আর অনুশোচনা দুজনেই ঠোঁটের আগায় এসে থমকে যাচ্ছে, কিন্তু কেউই তা গুছিয়ে প্রকাশ করতে পারছে না। অবশেষে এই নিস্তব্ধতা দেওয়ালটা ভাঙল কলরব নিজে। সে চোখ না ফিরিয়ে নিচু স্বরে শুধালো, তুই কালকে সত্যি এসেছিলিস? নিজানা আলতো করে উপর নিচ মাথা নাড়ল। কলরব পুনরায় ক্ষোভের সুরে বলে উঠল, এসেছিলিস কেন? আবার চলেও গেলি? আমাকে ওভাবে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখেও সারা রাত বাড়িতে গিয়ে শান্তির ঘুম দিয়ে এখন সকাল 9টা বাজে হেলতে দুলতে আসার তো কোনো দরকার ছিল না। একটা জলজ্যান্ত মানুষকে ওভাবে হাসপাতালের ওটি বেডে ফেলে তুই কীভাবে নিজের বাড়িতে ফিরে যেতে পারলি নিজানা? হৃদয় বলতে কিচ্ছু নেই তোর মাঝে? নিজানার ঠোঁটের কোণে এক সিলতে ম্লান ও ক্ষীণ হাসি ফুটে বলল, খুব নরম গলায় বলল, তুমি কি সত্যিই আশা করেছিলে যে আমি কাল রাতে সব ছেড়ে এখানে তোমার পাশে বসে থাকি? এখানে আশা নিরাশার কি আছে? যদি কোনো রাস্তার সাধারণ পথচারীও আমাকে রক্তাক্ত অবস্থায় তুলে হাসপাতালে আনতো, সেও কি ওভাবে ফেলে চলে যেতে পারত? মানবতা বা সহানুভূতি বলেও তো একটা জিনিস দুনিয়ায় আছে নাকি? নিজানা দেখলো কলরবের ফ্যাকাশে কপালে
হালকা ঘাম জমেছে। সে পরিস্থিতি শান্ত করতে বলল, ঝগড়া করার জন্য কিন্তু এটা একদম ঠিক জায়গা নয়। আর বেশি কথা বলো না তো, মাথায় আবার যন্ত্রণা শুরু হবে। আসলেই তো, আর কথা বলার বিন্দুমাত্র এনার্জি নেই আমার। কাব্যকে একটু ডাকতো। আমি ডান পা নাড়াতে পারছি না কেন, অবশ্যই আছে। কলরবকে আসলেই চিন্তিত দেখালো। ওর অসহায়ত্ব দেখে নিজানার বুকের ভেতরটা মায়ায় একদম আর্দ্র হয়ে গেল। সে ছেড়ে ছেড়ে উঠে দাঁড়িয়ে আলতো গলায় বলল, আমি বাইরে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে দেখছি, তুমি একটু অপেক্ষা করো। নিজানা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরের করিডোর থেকে যেন এক ঝড় বয়ে এনে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকলো শান্ত আর অভিক। ওদের দুজনের চোখে মুখের বিধ্বস্ত আর আতঙ্কিত অবস্থা দেখে কলরব বিরক্ত গলায় বলে উঠল, কি সমস্যা তোদের? বাংলা সিনেমার নায়িকাদের মতো এমন মুখ করে ঘরে ঢুকছিস কেন? শান্ত কাসুমাসু মুখ করে বলল, ভাই, বড্ড বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে। ওই ইরা আসছে হাসপাতালে তোকে দেখতে। কথাটা শোনা মাত্র কলরব বিছানায় শুয়েই যেন এক বৈদ্যুতিক শক খেল। তার এতক্ষণের অবশ শরীরে যেন আতঙ্কের এক তীব্র স্রোত বয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি? ওরে খবর দিল কে? শোন, কোন শালা এই কাজটা করেছে? অভিক নিজের দুই হাত তুলে আত্মপক্ষ সমর্থন করে বলল, বিশ্বাস কর দোস্ত, আমি এক ফোঁটাও মুখ খুলিনি। এই শান্ত হাবা তেটা বলেছি কি না আমি জানি না, কে বলেছে আর কে বলেনি সেই হিসেবে আমি পরে কড়াই গন্ডায় চুকাবো। তোরা আগে গিয়ে যেভাবে পারিস ওই ইরাটাকে আটকা। ও আমার অশান্তির সংসারে অলরেডি পেট্রোল ঢেলে দিয়েছে, এখন আগুন জেলে ভস্ম করে দেবে। যা, আটকা ওকে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু